আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আপনি জানেন যে গত দুদিন ধরে আমাদের রাজনীতির অঙ্গনে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই আলোচনাটার প্রকৃত ভিত্তি কতটুকু অথবা সত্যতা কতটুকু এটা নিয়ে অনেকের সন্দেহ আছে, কিন্তু আলোচনাটাকে উপেক্ষা করা যাচ্ছে না। এটা হলো যে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ইন্টারভিউ। এবারে এই ইন্টারভিউটা নিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এবং তাদের সেই ইন্টারভিউতে উনি জানিয়েছেন আগের মতোই, যেমন এর আগের বার এনডিটিভিকে বলেছিলেন যে উনি ডিসেম্বর মাসের মধ্যে দেশে ফিরছেন। এবারও তিনি রয়টারকে ওই একই কথা বলেছেন, উনি ডিসেম্বরের মধ্যে ফিরছেন। একটু বাড়িয়ে বলেছেন, একটু যুক্ত করেছেন, সেটা হলো উনি সিনিয়র লিডারদের নিয়ে ফিরছেন। এরপর আবার দেখলাম যে আরেকটা ভিডিও ক্লিপে যে সিনিয়র লিডারদের মধ্যে যারা আসাদুজ্জামান খান কামাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার ক্যাবিনেটে, তিনিও বলেছেন যে তারাও নাকি ফিরছেন, নেত্রীর নির্দেশে ওনারাও ফিরছেন। আবার এর বিপরীত দিকে অনেককে এমনও বলতে শুনছি এগুলো কেবলই বাকওয়াজ কথাবার্তা, উনি আসলে ফিরবেন না। আবার রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি দেখলাম পাকিস্তানে থাকা বাংলাদেশি মাসকাওয়াত আহমেদের একটা আপনার কথাকে কোট করে বলেছেন। মাসকাওয়াত আহমেদ সেখানে বলেছেন যে এই রিপোর্টটা, রয়টার্স এর এই রিপোর্টটা যদি কোনো আপনার যখন কোনো জোনাথন অথবা হ্যারিসন অথবা এই ধরনের কোনো বিদেশি লোকের লেখেন তখন ওটাকে উনি বিশ্বাস করেন, গুরুত্ব দেন। এবং যখন কোনো ইন্ডিয়ান লেখেন, সেন, দাশগুপ্ত অথবা এরকম রায়, এরা লেখেন, তখন অতটা উনি গুরুত্ব দেন না। ইন্টারেস্টিংলি এই ইন্টারভিউটা একজন ইন্ডিয়ানই করেছেন। তার ধারণা এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট এগুলো খাওয়াচ্ছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটু লম্বা ভূমিকা দিলাম সবকিছু আমার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে জানানোর জন্য। আমার প্রশ্ন হলো, আপনি কতটুকু বিশ্বাস করেন অথবা এই দুটো ইন্টারভিউকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? না, এখানে বিশ্বাস অবিশ্বাসের থেকেও বড় বিষয় হলো যে শেখ হাসিনা কি চান দেশে আসতে, আবার ক্ষমতা ফিরে পেতে চান নিঃসন্দেহে। আর একটা বিষয় হলো কি এই সরকার কি চায় যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন? নিঃসন্দেহে না। এরকম নানাবিধ বিষয় কিন্তু আছে। তবে একটা বিষয় আপনি সঠিক বলেছেন যে এই ঘোষণাটার ফলে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যেসব লোকজন তারা বেশ উজ্জীবিত হয়েছেন। অ্যাট দ্য সেম টাইম যে জামাত, শিবির, তারপরে এনসিপি এবং অন্যান্য যেসব এন্টি আওয়ামী লীগ যে দলগুলি আছে, তারাও কিন্তু আবার কি বলবো যে একীভূত হচ্ছেন, মানে তারাও কিন্তু জয়েন্টলি এটার প্রতিবাদ করছেন। সুতরাং একটা রাজনৈতিক একটু অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের দেখতে হবে যে ইতিহাসে এই ধরনের ডিক্টেটর বলেন, ফ্যাসিস্ট বলেন বা কর্তৃত্ববাদী শাসকরা যখন ক্ষমতাচ্যুত হন কোন বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানে, তাহলে তাদের কি অবস্থা হয়? তারা যখন যারা মারা যান তো মারাই যায়, যেমন আপনার গাদ্দাফি মারা গেছেন একেবারে, তার তো আসা না আসার কোনো বিষয় না। কিন্তু যারা মারা যান না, যারা পালিয়ে যান, সরে যান, যেমন শেখ হাসিনা চলে গেছেন এই জন অভ্যুত্থানের ফলে, তাদের কি হয়? আপনি দেখবেন যে গত 100 বছরে যতগুলি ডিক্টেটর পালাই গেছে দেশ ছেড়ে, তাদের ভিতরে কেউই কিন্তু ফেরত আসতে পারে নাই। একমাত্র আর্জেন্টিনার ওয়ান পেরন, উনি ফেরত আসতে পেরেছিলেন। তারপরে কিছুদিন পরে আবার উনিও ক্ষমতাচ্যুত হয়ে গেছিলেন। যাই হোক, সেটা পেরনের বিষয়টা সম্পূর্ণভাবে একটা ব্যতিক্রমিক ঘটনা। তিনি গণ অভ্যুত্থানে
উনি পালিয়ে যান নাই, উনি মিলিটারি কুয়ের ফলে ওনাকে চলে যেতে হচ্ছে। ওনার ব্যাপক গণভিত্তি ছিল, যখন চলে গেছেন উনি এটা গণভিত্তি ছিল। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি যদি দেখেন ইদি আমিন চলে গেছে, ইদি আমিন কিন্তু সৌদি আরবে আশ্রয় নিয়েছে, ইদি আমিন কিন্তু ফেরত আসতে পারে না। অগাস্টো পিনোশে আপনি যদি দেখেন যে এই দুবালিয়ার, দুবালিয়ার, বেন আলী টিউনিশিয়ার, আমি অনেকের নাম বলতে পারবো যারা গেছেন, তারা কিন্তু কেউ ফেরত আসতে পারেন নাই। আপনি যদি 100 ডিক্টেটর কথা ভাবেন গত 100-150 বছরে, তার ভিতরে কেউই ফেরত আসে নাই। সুতরাং শেখ হাসিনা এরকম একটা ব্যতিক্রমী হবেন কেন? এখন আপনি বলতে পারেন যে কি কারণে তারা আসতে পারে না। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে যারা এই কর্তৃত্ববাদী শাসন চালান করেন বা ডিক্টেটর হন, তাদের ক্ষমতার মূল ভিত্তি হয় সেনাবাহিনী, পুলিশ, তারপরে আপনার গোয়েন্দা বাহিনী। এরা যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে যান, এই বাহিনীগুলি কাদের কর্তৃত্বে চলে যায়? নতুন সরকারের কর্তৃত্বে চলে যায়। সুতরাং এদের পক্ষে এই যে আপনার যে ডিপোজ, যে পালিয়ে যাওয়া ডিক্টেটরদের পক্ষে আর ক্ষমতা এক্সারসাইজ করা সম্ভব হয় না। আর একটা বিষয় আছে, এরা তো একটা রাজনৈতিক জোট করে, সবাই কিন্তু একটা রাজনৈতিক জোট করে, রাজনৈতিক জোট ভেঙে যায়। তারপরে আর একটা বিষয় হচ্ছে, যত দিন যায় ততই কিন্তু নানাবিধ বাস্তব পরিস্থিতির উদ্ভব হয়, নতুন দল হয়, নতুন নেতৃত্ব আসে, সব মিলিয়ে এদের পক্ষে আর ফেরত আসা সম্ভব হয় না। আরেকটা বিষয় কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনার বয়সটাও তো দেখবেন। আপনার বয়স দেখবেন, আপনি যদি দেখেন যে যে ডিক্টেটর বা কর্তৃত্ববাদী শাসক অনেক বৃদ্ধ বয়সে তারপরে হয়েছে, কিন্তু সে তো আর নতুন করে গোছায় গেছে আসতে পারে না, এবং আসার কোনো নজির নাই। সেই সব পরিপ্রেক্ষিতে আমি মনে করি কি, শেখ হাসিনার আবার দেশে এসে ক্ষমতা গ্রহণ করা একরকম অসম্ভব ব্যাপার। যারা না, চেষ্টা এখানে করছেন ভাবছেন, তারা আসলে চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছে, এটা হবে না। না, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরা যাক উনি ফিরে আসবেন না, অথবা আসলেও উনি ক্ষমতা দখল করতে পারবেন না, আসলে হয়তো অবধারিত ভাবে ওনাকে জেলখানায় যেতে হবে, কারণ ওনার বিরুদ্ধে তো একটা হত্যা মামলা রায় হয়ে গেছে এবং ওনাকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং ওনার বিরুদ্ধে আরো অনেকগুলো মামলা চলমান। তো ওনার হয়তো জেলে যেতে হবে, সেটা এক ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি একটা হাইপোথেটিক্যাল একটা সম্ভাবনার কথা বলি। যদি ধর উনি যদি এভাবে ভাবেন যে ওনার বয়স হয়েছে 78 বছর, উনি বাঁচবেন আর কয় বছর, তো উনি যদি ভাবেন যে আমি বিদেশে মরতে চাই না, আমি দেশে এসে মরতে চাই, এবং এটা যদি উনি দেশে, যে কথাটা উনি বলেছেন ওনার শেষ ইন্টারভিউতে এই কথাটাই বলেছেন, তো উনি যদি দেশে আসেন, সরকার তাকে জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে গেলে হয়তো ওনার জেলখানায় মৃত্যু হবে। ওনাকে ফাঁসি দেওয়ার মতো রিস্ক গভর্নমেন্ট নেবে কিনা আমি জানি না, যদি নেয় তো এই সবকিছুই, ওনার দেশে আসা, জেলে যাওয়া এবং তারপরে মৃত্যু হওয়া, এই সবকিছুই কিন্তু ওনার যে রাজনৈতিক দল আছে, এই দলের জন্য কি বাড়তি একটা মাইলেজ দেবে না? সাধারণ মানুষের মধ্যে কি এক ধরনের সিম্পেথি তৈরি করবে না? আমি এই অর্থে বলছি যে উনি মানে দলীয় ভাবে ওনার দলের জন্য এটা কোনো ইতিবাচক পদক্ষেপ হবে কিনা যদি উনি আসেন। না, এটা কোনো ইতিবাচক কিছু হবে না। প্রথমত আপনি দেখেন যে ওনার দলের, ওনার নামে 663টা কেস হয়েছে এই পর্যন্ত, গত বছর নভেম্বর পর্যন্ত 663টা কেস হয়েছে। তার মধ্যে 453টা মামলায় চার্জশিট হয়েছে। 463টা বা 53টা মামলা হত্যা মামলা, তার মধ্যে 106টা মামলা চার্জশিট হয়েছে, তার মধ্যে 31টা মামলা হচ্ছে হত্যা মামলা চার্জশিট হয়ে বসে আছে। তার যত রকমের মানে নেতা আছে, যারা বড় বড় নেতা, তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা হয়েছে, চার্জশিট হয়েছে। সুতরাং আইনি প্রক্রিয়াকে তো একেবারে অবজ্ঞা করা যাবে না। আমরা জানি যে এরকম অনেক মামলাই হয়, রাজনৈতিক মামলা, কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে তাকে জেলে যেতে হবে, তাকে একেবারে নিঃসন্দেহে জেলে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, উনি যদি দেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান, তাহলে উনি দেশ ছাড়তেন না। উনি ইসে থাকতেন, গণভবনে থাকতেন, যা যা হয় হবে। এবং ওনার নেতা কর্মীরা তো ওনাকে ছেড়ে চলে গেছে। গণভবনে কারা ছিল পাহারা ওনাকে প্রোটেক্ট করার জন্য? উনি অনেকটা
গণবিচ্ছিন্ন হয়ে গেছিলেন। গণবিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণ ছিল যে এই যে বৈষম্যমূলক আচরণ, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, তারপরে আপনার ক্রস ফায়ার, এইসব যে হয়েছে, যে গুম হয়েছে, এর ফলে ওনার শাসন ব্যবস্থাটাকে উনি এত কাজ করছেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, তা সত্ত্বেও কিন্তু জনগণ ওনার সাথে ছিল না। এখন যারা আছে, এখন যারা ওনার জন্য উনি পপুলার, আওয়ামী লীগের ভিতরে ডেফিনেটলি উনি খুবই পপুলার, কিন্তু এই পপুলারিজম ওনাকে ক্ষমতায় এনে দিবে না। তারপরে আরেকটা বিষয় যে ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই ধরনের ডিক্টেটররা যখন ক্ষমতাহীন হয়ে যায়, মানে ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাদের যে ইন্টারন্যাশনাল যে একটা কানেকশন থাকে, একটা নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্ক ভেঙে পড়ে। সেই নেটওয়ার্ক নাই ওনার। যেমন চাইনিজদের সাথে সম্পর্ক ছিল, রাশিয়ানদের সাথে ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের অনেকের সাথে, সেগুলি তারা ধীরে ধীরে সরে যায়। তার কারণ হচ্ছে যে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশ করছে যে 1400 জন মারা গেছে, এই রিপোর্টটাকে তো ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা সারা পৃথিবীর সব সভ্য দেশ, তারা তো এটাকে ইগনোর করবে না। ওনার পেছনে আছে ভারত। এখন ওনার যে আশা আশা এসবের বিষয়ে ভারত একটা মাইলেজ নেয়। যেমন ভারত এখন বাংলাদেশ সরকারের উপরে একটা করতে পারে যে আমরা ওনাকে পাঠিয়ে দিব, আমরা ওনাকে পাঠিয়ে দেবো, তাহলে তো উনি আসলে পরে দেশের ভিতরে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ ওনার অনেক সাপোর্টার আছে, ডাইহার্ট সাপোর্টার আছে। অ্যাট দ্য সেম টাইম ওনার ডাইহার্ট শত্রুও তো আছে, যে জিনিসটা ছিল না, যেটা এক্সট্রিমিজমে চলে গেছে। একটা হচ্ছে যে আগে পলিটিক্যালি ওনার বিরোধিতা করছে, পলিটিক্যাল বিরোধিতা করা হলো এক ধরনের, মিছিল করে, নিন্দাবাদ জানায়, এটা করে সেটা করে। কিন্তু উনার ওনার এই হত্যাকাণ্ডের ফলে অনেক লোক আছে, পার্সোনাল শত্রুতা আছে, যারা আবেগ প্রবণিত হয়ে অনেক কিছু করতে পারে। তা আমি মনে করি যে ওনার আসার সম্ভাবনা খুবই কম। যদি আসেন, অরাজকতা সৃষ্টি হবে। আর আওয়ামী লীগের কোনো সুবিধা হবে না। আওয়ামী লীগের যে প্রায় ধরেন 1/3 লোক যদি আওয়ামী পন্থী লোক হয়, কিন্তু সবাই তো খারাপ না। যারা ভালো আছে, যারা আপনার মানে অপরাধের সাথে জড়িত হয় নাই, তাদের রাজনৈতিক অধিকার তো বঞ্চিত করার কোনো কারণ নাই, তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। কিন্তু যারা অপরাধ করছে, যারা লুটপাট করছে, জমি দখল করছে, আপনার খুন খারাপের সাথে জড়িত ছিল, এরকম অনেক আছে। একটা মানে কি আপনি জানেন, যেমন ধরেন যে যুবলীগের, যুব দলের, সরি, যুবলীগের যে কমিটিগুলি, এই কমিটিগুলি কি রাজনৈতিক কমিটি? না, এরা টাকা দিয়ে কমিটি কিনছে। ছাত্রলীগেরও তো অনেক কাহিনী আছে, এই যে সাদেক কায়েম চৌধুরী টাকা দিয়ে ঢুকছে। সুতরাং বর্তমানে যে আওয়ামী লীগের নেতৃত্ব, এই নেতৃত্ব পুরোপুরি রাজনৈতিক নেতৃত্ব না, এটাও অনেকটা টাকা পয়সা দিয়ে কিনছে, অনেকটা মানে নিজস্ব পকেট কমিটি হয়েছে। যার ফলে এখানে এই ট্রেনে যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের পুনর্গঠিত হওয়ার সুযোগ দিবে শেখ হাসিনা, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হয়ে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। আর যদি বেশি দেরি করা হয়, এই রাজনৈতিক শক্তি ধীরে ধীরে আপনার বিলীন হয়ে যেতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হতে চায় এবং যদি প্রপারলি চায়, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার একটা ভূমিকা লাগবে। শেখ হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে সে যদি দেশে ফিরতে চায়, সেটা বরং বাধাগ্রস্ত হবে এবং আওয়ামী লীগের পুনর্গঠনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, তাই কি? ডেফিনেটলি। এবং